একটা দল যে দল ২ সপ্তাহ আগে ১৫ দিন আগে দুর্দান্ত ফুটবল খেলছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি শেষ ২ দিন আগে দেখি খুব মধ্যমানের, খুব খারাপ, খুব দিশেহারা একটা ফুটবল খেললো। কি করে এই কদিনে একটা টিম এতটা খারাপ হয়ে গেল? অ্যাকচুয়ালি ওই টিমগুলো যাদের এগেনস্টে ইস্টবেঙ্গল খেলেছিল সেই টিমগুলো কি খুব খারাপ ছিল? আর রিসেন্ট টাইমসে যে দুটো টিমের সাথে ইস্টবেঙ্গল খেললো তারা কি দুর্দান্ত শক্তিশালী? এটাই কি সেই ইস্টবেঙ্গল যাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকরা প্রচুর কিছু এক্সপেক্ট করছিল এই সিজনের শুরুতে? আমার মনে হয় না সমর্থকদের এক্সপেকটেশন যে টিমটার প্রতি ছিল সেই টিমটা এই ইস্টবেঙ্গল। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব কেন খারাপ খেলছে ইস্টবেঙ্গল, ট্যাকটিসে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের কোচের ট্যাকটিসে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, প্লেয়ারদের কোথায় সমস্যা হচ্ছে, প্লেয়ারদের কি আদৌ কোচের এই ট্যাকটিস বুঝতে সমস্যা হচ্ছে বা কোচের ট্যাকটিসে অ্যাডাপ্ট করতে সমস্যা হচ্ছে? কোথাও তো একটা অবশ্যই সমস্যা হচ্ছে, না হলে লাস্ট ম্যাচে গোয়ার এগেনস্টে যে ক্লুলেস ফুটবল ইস্টবেঙ্গলের প্লেয়াররা খেলেছে এটা কিন্তু কোনো টিম খেলে না, যে টিমের একটা কোয়ালিটি রয়েছে, অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড রয়েছে। এবং এই যে সিচুয়েশান, এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি আদৌ আছে এবং সেই রাস্তাটা কোন পথে এগোচ্ছে সেইটা নিয়েই আজকের এই ভিডিও। সকলকে ওয়েলকাম বেঙ্গলি স্পোর্টস ব্লগের এই ভিডিওতে। আমি আশা করব যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে তারা শেষ অবধি দেখবে এবং শেষ অবধি যদি দেখো আশা করছি অনেক কিছুই পরিষ্কার হবে। শেষ অবধি না দেখলে কিন্তু এই ভিডিওটা কি কি কারণে বানাচ্ছি এবং কি কি বলতে চাইছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না। সবাইকে ওয়েলকাম। চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো। অবশ্যই এই ভিডিওতে লাইক এবং তোমাদের বক্তব্য, মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওর শুরুতেই প্রথমে আমাদের এই বর্তমান পরিস্থিতি, বর্তমান সিচুয়েশনটা, ইস্টবেঙ্গলের বর্তমান সিচুয়েশনটা বুঝে নেওয়া খুব জরুরি। এফসি গোয়ার এগেনস্টে ড্র এবং জামশেদপুরের এগেনস্টে হার, এই দুটো ম্যাচ দেখার পরে একটা জিনিস আমাদের কাছে কিন্তু একদম পরিষ্কার যে এই দলটা কিন্তু আর যাই হোক ধারাবাহিক একটা দল নয়। এই দলটা কিন্তু ধারাবাহিকতার অভাবে কিন্তু যথেষ্ট ভুগছে, ধারাবাহিকতার অভাবেই কিন্তু এরকম খারাপ রেজাল্ট করছে। কিছু কিছু সময় কিছু কিছু স্পেলে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে এবং কিছু কিছু সময় এরকম কন্ট্রোল হারিয়ে ফেলছে ম্যাচের, যেন টিমের প্লেয়াররা একে অপরকে চেনেই না। এইখান থেকেই কিন্তু সমস্যাগুলোর উৎপত্তি হয়। আমরা যদি প্রথম পয়েন্টে চলে যাই, ইস্টবেঙ্গলের কিন্তু প্রথম সমস্যা হচ্ছে ডিফেন্সের সমস্যা। তোমরা যদি দেখো ইস্টবেঙ্গলের কিন্তু ডিফেন্সে ভালো ভালো প্লেয়ার রয়েছে, আনোয়ার আলী রয়েছে, কেভিন ইঞ্জোর রয়েছে, জিকসান সিং, আনোয়ার কিন্তু এই মুহূর্তে সেন্টার ব্যাক খেলছে, ডান দিকে রাকিব রয়েছে, কখনো বাদিকে জয়গুপ্তা, কখনো নুঙ্গা খেলছে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং ইস্টবেঙ্গলের মিডফিল্ড, তার মধ্যে একটা স্পেস তৈরি হচ্ছে, একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেটা কিন্তু আরও পরিষ্কারভাবে শেষ দুটো ম্যাচে কিন্তু দেখা গেছে। এবং এই স্পেসটাকেই কিন্তু যারা অপোনেন্ট রয়েছে তারা কিন্তু ইউটিলাইজ করছে এবং ইস্টবেঙ্গলের মিডফিল্ড যখন প্রেস করতে যাচ্ছে সামনের দিকে, অ্যাটাকের সাথে যখন কানেকশন করতে যাচ্ছে, সেই সময় কিন্তু ডিফেন্সের সাথে ইস্টবেঙ্গলের মিডফিল্ডের অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। ডিফেন্স কিন্তু উঠে আসতে পারছে না, ইস্টবেঙ্গলের মিডফিল্ডের সাথে কিন্তু কানেক্ট করতে ব্যর্থ হচ্ছে। আধুনিক ফুটবল যদি আমরা দেখি, আধুনিক ফুটবলে কিন্তু এই যে গ্যাপটার কথা আমি বলছি, যে স্পেসটা ইস্টবেঙ্গলের মাঝখানে মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝখানে ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু খুব একটা ভয়ানক ব্যাপার এবং একটা চিন্তার বিষয়। কারণ যারা কোয়ালিটি টিম হবে, কোয়ালিটি দল হবে, তারা কিন্তু সেই জায়গায় পাস খেলবে এবং তারা কিন্তু সেই জায়গায় পাস খেলে কিন্তু নিজেদের অ্যাটাক বিল্ড করার চেষ্টা করবে। এইবার যদি আমরা দ্বিতীয় সমস্যার দিকে চোখ রাখি, সেটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ সমস্যা। সেটা কি? মিডফিল্ডের সমস্যা। মিডফিল্ডে ইস্টবেঙ্গল কিন্তু কন্ট্রোল ফুটবল রাখতে খেলতে পারছে না। ইস্টবেঙ্গলের মিডফিল্ড নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেকেই অনেক রকম কথা বলেছে, আমিও বলেছি যে ইস্টবেঙ্গলের এইবারের মিডফিল্ড রশিদ, সাউল, মিগেল এবং আরও যারা যারা রয়েছে, মহেশ, জিকসান, প্রত্যেককে নিয়ে, জিকসান এই মুহূর্তে যদিও সেন্টার ব্যাক খেলছে, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডস, তাদের মধ্যে একটা, ওয়ান ইফ নট দ্য বেস্ট। তবে সেই মিডফিল্ডের পারফরমেন্স কিন্তু শেষ দুটো ম্যাচে খুব একটা আলোচনা করার মতো কিন্তু নয়, এবং আমি বলবো খানিকটা সমালোচনা করার মতোই কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডের পারফরমেন্স। মিডফিল্ডে বলের কন্ট্রোল রাখতে পারছে না, ইজিলি মিসপাস করছে এবং খুব সহজেই যারা অপোনেন্ট থাকছে ইস্টবেঙ্গলের, তারা ইস্টবেঙ্গলের পা থেকে বলটা নিয়ে নিচ্ছে বা বলটা পেয়ে যাচ্ছে এবং ইস্টবেঙ্গল পুরো মিডফিল্ডের কন্ট্রোলটা কিন্তু কন্টিনিউয়াসলি হারিয়ে ফেলছে। আর আমরা আসবো থার্ড টপিকে, থার্ড পয়েন্টে আমাদের অ্যাকচুয়ালি ট্রানজিশনেও কিন্তু ইস্টবেঙ্গলের বেশ কিছু সমস্যা আমার কিন্তু চোখে পড়েছে। অস্কার ব্রুজো সাধারণত এমন একটা সিস্টেমে খেলতে পছন্দ করেন যেখানে আর কি দল তাড়াতাড়ি দ্রুত অ্যাটাকে উঠবে এবং সেখানে বল দখল রেখে ম্যাচটা কন্ট্রোল করার একটা চেষ্টা উনি করেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এই ইস্টবেঙ্গল আক্রমণে যায় এবং বল হারায়, তখন যে ডিফেন্সিভ ট্রানজিশনটা ঠিকমতো কাজ করছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ফুল ব্যাকরা অনেক ওপরে উঠে যাচ্ছে, মিডফিল্ড আক্রমণে যোগ দিচ্ছে, কিন্তু বল হারানোর সঙ্গে সঙ্গেই পিছনে একটা বড় স্পেস তৈরি হয়ে যাচ্ছে এবং সেই স্পেসটাকে কিন্তু অপোনেন্টরা ইউজ করছে। এটা কিন্তু আমরা জামশেদপুর ম্যাচে কিন্তু কয়েকবার দেখেছি
এবং সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল টিম কিন্তু ঠিক জায়গায় পরিচালনে ফিরতে পারছে না বা ফিরতে ব্যর্থ হচ্ছে, এবং এর ফলেই কিন্তু অপোনেন্ট কিন্তু মিডফিল্ডটাকে টপকে গিয়ে ডেঞ্জারাস জোনে ঢুকে যাচ্ছে, মানে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং থার্ডে ঢুকে পড়ছে, বারবার ঢুকে পড়ছে। এটা কিন্তু আমরা দেখেছি আগের ম্যাচে। এবং মডার্ন ফুটবলে যারা এই ট্রানজিশনটা ভালো করতে পারে না তাদের টিম কিন্তু অলওয়েজ চাপে পড়ে, এবং এই সমস্যাটা কিন্তু ইস্টবেঙ্গল টিমে আমার চোখে অন্তত পড়েছে। এবার আমরা চলে আসবো অ্যাটাকের জায়গায়। দেখো, অ্যাটাকের জায়গায় ইস্টবেঙ্গল যে চান্স তৈরি করছে না, এটা ইস্টবেঙ্গলের মানে একজন শত্রুও বলতে পারবে না। ইস্টবেঙ্গল প্রচুর চান্স ক্রিয়েট করেছে, আগের ম্যাচেও প্রচুর চান্স ক্রিয়েট করেছে, গোয়া ম্যাচেও যেটা 0-0 ড্র হলো। ইস্টবেঙ্গল কি চান্সগুলোকে গোলে কনভার্ট করতে পেরেছে? নো, একদমই পারিনি। কিছু কিছু জায়গায় ইস্টবেঙ্গলের স্ট্রাইকারদের দেখে, ফরওয়ার্ডদের দেখে না আমার মানে অবাক লাগছে। যে বলগুলোকে হেড করার কথা সেই বলগুলোকে কুংফু পান্ডা স্টাইলে অনেকে দেখতে পাচ্ছি উড়ে উড়ে পা দিয়ে মারার চেষ্টা করছে। সেটা ইউসেফ এজেজারি থেকে শুরু করে, ডেভিড থেকে শুরু করে নতুন আসা অ্যান্টন সজবার্গ, প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে এই জিনিসগুলো করে দেখাচ্ছে, যার জন্য কিন্তু হাস্যকর একটা পরিস্থিতি সিচুয়েশন তৈরি করছে। যে বলগুলো হেড করা উচিত সেগুলোকে তারা হেড করছে না, যে চান্সগুলো তারা ক্রিয়েট করছে, বারবার ক্রিয়েট করছে, সেইখান থেকে কিন্তু তারা কনভার্ট করতে পারছে না। এবং গোল যদি তুমি না করতে পারো, তুমি ম্যাচ থেকে 3 পয়েন্ট কোনোদিনও তুলতে পারবে না, সেটাই হচ্ছে। এবং তুমি গোল খেলে তুমি ম্যাচ হেরে যাবে। জামশেদপুর ম্যাচে তাই হয়েছে, গোয়া ম্যাচে গোয়া গোল করতে পারেনি, তাই ড্র হয়েছে। এবং আরও একটা জিনিস বলি, প্লেয়ারদের ডিসিশন মেকিং, অপোনেন্টের অ্যাটাকিং হাফে ঢুকে, অ্যাটাকিং থার্ডে ঢুকে ডিসিশন মেকিং, মিগুয়েলের ডিসিশন মেকিং ওয়াজ সো পুয়ার লাস্ট ম্যাচে। এটা নিয়ে নতুন করে আমি আর বেশি কথা বলবো না, সবাই দেখেছে। কোথায় বল পাস করতে হবে, কোথায় শট নিতে হবে, এইটুকু যদি তুমি এই স্ট্যান্ডার্ডে এই লেভেলে এসে না বোঝো একজন বিদেশি হিসাবে, এবং তুমি যখন জানো যে তুমি হচ্ছে টিমের হৃৎপিণ্ড, তোমার ওপরে ডিপেন্ড করছে টিমের অ্যাটাকটা, তো তোমাকে জানতে হবে তুমি যদি ভুল সিদ্ধান্ত একবার নিতে পারো, দুবার নিতে পারো, তুমি যদি 10 বারে 7 বার 8 বার ভুল সিদ্ধান্ত নাও, তাহলে তোমার দল কখনো সেই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিতে পারবে না, এবং আগের ম্যাচে পারেওনি। পাশাপাশি একটা জিনিস আমি বলবো যে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ওপরে একটা বাড়তি প্রেশার সবসময় থাকে। একটা হিউজ ফ্যান বেস ইস্টবেঙ্গলের, সেই জন্য টিমের ওপরে কিন্তু একটা বাড়তি প্রেশার সবসময় থাকে যে তোমাদের পারফর্ম করতে হবে, এবং সেইটা জেনেই কিন্তু কোচ প্লেয়াররা কিন্তু এইখানে এসছে। এবং কোচের অ্যাটিটিউড যখন আমি প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে যেগুলো দেখেছি ইস্টবেঙ্গল কোচের, সেটা আমার খুব একটা আউটস্ট্যান্ডিং লাগেনি। আমি সমালোচনায় যাব না, আমি কারোর ব্যক্তিগত সমালোচনায় যেতে নারাজ এই মুহূর্তে, কারণ আমার ট্যাকটিক্যাল অ্যানালিসিস করছি এই ভিডিওতে, তো এখানে ইমোশন পার্টটা ডেফিনেটলি কম থাকবে। বাট আমার মনে হয় ওনার আরও প্রফেশনাল ওয়েতে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা উচিত, উইদাউট মেকিং এনি এক্সকিউজেস ফার্দার, এটা আমার মনে হয়। এবং ইস্টবেঙ্গল টিম যখনই খেলে তার একটা আলাদা প্রেশার তাদের উপরে সবসময় ছিল, আছে, থাকবে। এইবার সবার মনে প্রশ্ন আসবে যে ইস্টবেঙ্গলকে প্রথম দুটো ম্যাচের পারফরমেন্সকে যদি রিপিট করতে হয় আগামী দুটো ম্যাচে, কারণ আগামী দুটো ম্যাচ যদি আমরা দেখি, 14 তারিখের কেরালা যে কিন্তু লিগ টেবিলের নিচের দিকে, এবং 21 তারিখের মোহামেডান যে লিগ টেবিলের সবার নিচে। আজকেও মোহামেডান হেরেছে ব্যাঙ্গালোরের কাছে 2-1 গোলে। তো সেই জায়গাতে যদি প্রথম দুটো ম্যাচের পারফরমেন্স যদি নেক্সট দুটো ম্যাচে রিপিট করতে হয়, তাহলে কি করতে হবে? পরিষ্কার কোনো এখানে রকেট সায়েন্সের কোনো ব্যাপার নেই। ডিফেন্সিভ মিস্টেক্স যেগুলো হচ্ছে, পজিশনে মানে সেন্টার ব্যাকরা দুজনে পজিশনে থাকতে পারছে না, দুজনে আনোয়ারের উপরে ওভার প্রেশার হয়ে যাচ্ছে, আনোয়ারকে লেফট ব্যাক লেফট সেন্টার ব্যাক দুটো পজিশন সামলাতে হচ্ছে, জিকসান আনোয়ারের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে গ্যাপটাকে জিকসান কিন্তু বুঝতে পারছে না। স্বাভাবিক, জিকসানকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না, ও আউট অফ পজিশন খেলছে, ওকেও মানিয়ে নিতে হচ্ছে। ইজ আ মেকশিফট সেন্টার ব্যাক এই মুহূর্তে। এই জায়গাগুলো এই ভুলগুলো করা যাবে না। মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে যে গ্যাপটা হচ্ছে, যে স্পেসটাকে অপোনেন্ট ইউজ করছে, যেখানে তারা বারবার বল ফেলছে, সেই স্পেসটা ক্রিয়েট হতে দেওয়া যাবে না। সামনের দিকে যারা প্লেয়ার রয়েছে, মিগেল থেকে শুরু করে, বিপিন থেকে শুরু করে, এডমান্ড, বিষ্ণু, ইউসেফ, অ্যান্টন সোজবার্গ, যে যখন সুযোগ পাবে চান্সগুলোকে কনভার্ট করতে হবে, অ্যাটলিস্ট টার্গেটে রাখতে হবে, যাতে গোলকিপার যদি ব্রিলিয়ান্ট সেভ দেয় তাও মানা যায়, যেটা পার্ট অফ দ্য গেম। বাট ইজি বলগুলোকে গোলের বাইরে মারা বা বার্ড পোস্টের ওপর থেকে মারাটাকে কিন্তু কখনোই সমর্থন করা যাবে না আমার দিক থেকে, বা আমি কখনোই করব না। এই সিম্পল জিনিসগুলো যদি ইস্টবেঙ্গল করতে পারে, আমার মনে হয় আগামী দুটো ম্যাচে 6 পয়েন্ট চলে আসবে। এই 3টে ভুল যেগুলো মেনলি বললাম আমরা, এই ভুলগুলো যদি ইস্টবেঙ্গল মানে কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু আগামীতে এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের কপালে দুঃখ আছে, এইটুকু বলে দিতে হবে। এবং আমি আরও একটা জিনিস বলবো, যে এই মুহূর্তে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো, তোমাদের কি মনে হচ্ছে যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো কি তোমরা এগ্রি করো কি ডিসএগ্রি করো? অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্টে রাখবে। এবং আমার মনে হয় এখনও এই টিমটার ভালো ফুটবল খেলার মতো যোগ্যতা রয়েছে, যেটা লাস্ট ম্যাচে খেলতে পারিনি। জামশেদপুর ম্যাচে হেরে গেছিল, ম্যাচে কি ভুল হয়েছিল আমরা আলোচনা করছিলাম, কোচের স্ট্র্যাটেজি ভুল ছিল, এক্সেট্রা। কিন্তু এগেনস্ট এফসি গোয়া যে ফুটবলটা খেলেছে, মানে ডিসঅ্যাপয়েন্টিং।
একটা টিম 45 মিনিট অ্যাটাক করে যদি গোল না করতে পারে, এর থেকে মানে আর লজ্জার কিছু হতে পারে। এবং আশা করব কোচ এবং প্লেয়াররা তাদের প্রিভিয়াস মিস্টেকসগুলো থেকে শিখবে, বুঝবে এবং রেকটিফাই করে পরবর্তী ম্যাচে মাঠে নামবে। এবং আমাদের বলতেই হবে যে নেক্সট দুটো ম্যাচ অবশ্যই জামশেদপুর এবং এফসি গোয়ার মতো কঠিন ম্যাচ নয়। কিছুটা হলেও আমি বলবো এই মুহূর্তে কিন্তু মোহামেডান স্পোর্টিং তো অবশ্যই অল ইন্ডিয়ান স্কোয়াডে খেলবে 21 তারিখ। তার আগে কেরালা যদিও বেশ কয়েকজন বিদেশি সাইন করিয়েছে, তাও তারা কিন্তু দুর্দান্ত ফর্মে নেই। কেরালা দুর্দান্ত ফর্মে একদমই নেই। কেরালা কিন্তু কিছুটা চাপেই রয়েছে এই মুহূর্তে। তবে এইটুকু আমি বলবো, ইস্টবেঙ্গলকে যদি ইস্টবেঙ্গল নিজেদের এই যে আমরা পয়েন্টগুলো থ্রু আউট দ্য ভিডিও ডিসকাস করলাম, এইগুলোকে রেকটিফাই করতে পারে, ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আসবে। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, এই টেকনিক্যাল যে কথাবার্তাগুলো আমরা বলছি, আলোচনা করছি, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আশা করছি ভালো লাগছে। এবং অবশ্যই ইন্ডিয়ান সুপার লিগ চলছে, আজকে ইন্ডিয়ারও ম্যাচ ছিল, আমাদের মেয়েদের ম্যাচ ছিল এএফসি ওম্যান্স এশিয়ান কাপ 2026 অস্ট্রেলিয়াতে, যেখানে আমরা জাপানের কাছে মাত্র 11 গোলে হেরে গেছি। 11-0 গোলে আমরা জাপানের কাছে হেরেছি। যাই হোক, লজ্জাজনক ব্যাপার, 11 গোলে হেরেছি, কিছু করার নেই। জাপান এই মুহূর্তে এশিয়ার ওয়ান অফ দ্য টাফ টিম। জাপানের আই থিঙ্ক মেয়েদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে ওদের 8, ওরা 8 নম্বরে আছে। তো সেই জাপানের কাছে হেরেছি। এবং ইন্ডিয়ান সুপার লিগেরও ম্যাচ চলছে পরপর, কালকে দেখছি। কালকে আশা করি একটা ম্যাচে ইন্ডিয়ান সুপার লিগের লাইভ স্ট্রিমে আসার চেষ্টা করবো, তোমাদের সাথে আবার দেখা হবে। এবং অবশ্যই এই ভিডিওটাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো হতেই থাকবে এবং আরও মানুষের কাছে ছড়িয়ে দিও ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।